ইলেকশনটাকে প্রলম্বিত করিয়া একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রেখে দেশে একটা গৃহযুদ্ধ লাগাইবার জন্য আসছেন। এই দেশে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। আমি সব সময় ভয় পাই এই দেশে কোন মানুষের কাছে আপনি বিচার পাবেন না। কোর্ট কাছারি আদালত ফৌজদারি কিচ্ছু নাই এই দেশে। আমি বলছি ছেলেগুলা তো আছে, নতুন নতুন সন্তানের জন্ম দিচ্ছেন, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীরদেরকে, এদেরকে দিয়ে একটা ইলেকশন করায় দেখেন না কয়টা ভোট পান। আপনি যদি 5,000 ভোট পান তাহলে আপনাকে আমি দিয়ে দেবো। আমার কথা হইলো ইউনূস সাহেবের অধীনে আর সঠিক ইলেকশন হবে বলে আমি মনে করি না। আমার বয়স হয়ে গেছে 70 বছর, এরপর আর আমি কোনো দানাই পানাই কথা বলবো না। আমি সব সত্য কথা বলে যাব। বাংলাদেশে আমি যে কথা বলি আমি কোন দলের মুখ দেখে বলি না। বিএনপির পক্ষে বলি, আওয়ামী লীগের বিপক্ষে বলি, জাতীয় পার্টিকে আমি আমার চেতনার স্তরে যে কথাটা মনে হয় আমার চিন্তায় সত্য, আমি সেই কথাটা বলি। মান্না ভাই বা আমার তাজ ভাই মনে করতে পারে কথাটা ঠিক না, আমার বিরোধিতা করতে পারে তারা, কিন্তু আমি আমার সত্য কথাটা বলবো যে এই যে টিমটা বানাইছে জনাব ইউনূস সাহেব, এই টিমটা নিয়ে যে খেলায় উঠছে, এই টিমটা ওই যে উনি বক্তৃতা করছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ, মিটিকুলাস নাকি ইংরেজি কয়, আমি তো লেখাপড়া জানি না, গ্রাম থেকে আইছি, ওই টিম এটা। তারা এই দেশটাকে ভিন্ন পথে, মুক্তিযুদ্ধের ভিন্ন পথে নিতে চায়। আমি মুক্তিযুদ্ধ করছিলাম গণতন্ত্রের জন্য। ইহিয়া খান গণতন্ত্রের রায় মানে নাই, সেই কারণে 30 লক্ষ লোক জীবন দিছে, মা বোনরা ইজ্জত দিছে, বাংলা পুরে সরকার হয়েছে। আমি সেই মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের জন্য আমি যুদ্ধ করছি। মানুষের পেটে স্বপ্ন দেখছি, যদিও হয় নাই, মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। আমি যুদ্ধ করছি শোষণ মুক্ত সমাজের জন্য। আমি যুদ্ধ করছি বৈষম্যের বিরুদ্ধে, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি হলাম সেই ফজলুর রহমান। আমি মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সাথে ছিলাম বলেই তো আজকের বাংলাদেশ হয়েছে বলেই তো তারা বাংলাদেশের উপদেষ্টা, নাহলে তারা পূর্ব পাকিস্তানের উপদেষ্টা হইতে, বাংলাদেশের উপদেষ্টা তো হতে পারতো না। কাজে এই বাংলাদেশটার ব্যাপারে তাদের খুব অনীহা আছে। তারা 47-কে ওই দিনও বলছে, 24-কে ওই দিনও বলছে মুক্তিযুদ্ধ। আমি 47-কে মুক্তিযুদ্ধ তো মনেই করি না, 24-কে আমি মুক্তিযুদ্ধ মনে করি না। 24 গণঅভ্যুত্থান, একটা বন্দুক, এই বন্দুকটা কার হাতে আছে এটা দিয়ে নির্ধারণ হবে বন্দুকটার কাজ কি। বন্দুকটা যদি গৃহস্থের হাতে থাকে তাহলে বন্দুকটা দিয়ে ডাকাত ফিরানো হবে। আর বন্দুকটা যদি ডাকাতের হাতে থাকে সেই বন্দুকটা দিয়ে ডাকাতি করবে। আপনি যে ক্ষমতাটা যাদের হাতে দিছেন সে কি গৃহস্থ না অন্য কিছু? আমার এই 7 মাসে এটা বোঝা হয়ে গেছে যে এটলিস্ট তারা অন্যটা না হইলো গৃহস্থ তারা না। তারা এই দেশের মানুষ যা চায় তার সঙ্গে তাদের কোনো মিল নাই। এই যে একজন ভদ্র মহিলার নাম উনি বললেন, সৈয়দা রিজওয়ানা হাসান, হ্যাঁ আমি ওনাকে বলি ফুলপরি। উনি যেখানে বসে যে অবস্থানে হাসা কথা বলে, বাড়ি তার সিলেটিরা কিন্তু খুব বেশি নেতারা শুদ্ধ ভাষা, সামাদ আজাদ, সাইফুর রহমান, কিবরিয়া শাহ বা হুমায়ুন খুব শুদ্ধ ভাষা সিলেটি ভাষা বলে। উনি কিন্তু শান্তিপুরি ভাষা বলে, ঠিক আছে, খুব ভালো বলে। উনি যে ওই দিন কথাগুলো বললো এত হালকা মেজাজ এবং এত হাইসা মিষ্টি হতে, মনে হইলো যেন উনি সিনেমার অ্যাক্টিং করতেছে। ওই যে বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি আনোয়ার হোসেনের মুখ দিয়ে সিরাজউদ্দৌলার কথা আসতেছে। এবং এইগুলো তারা কিছু মনে যত দিন মজা করতে পারলো একটা অবস্থানে থাইকা এই দেশটাকে, ততদিন মজা করে নিল। এরা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে, গ্রহণ করছে ভাগ্য নিয়ে। আর আমাদের ভাগ্য গড়তে গিয়া 77 বছর চলে গেছে। মান্না ভাই যে কথাগুলো বলে, 77 বললাম এই কারণে, মান্না ভাই যে কথাগুলো বললো এই কথাগুলো ওনার বয়সে বলাটাই সঠিক। কারণ ওনার বয়স এখন আমার ধারণা অনুযায়ী ওনার বয়স প্রায় 75 বা 74। মৌলানা ভাসানী কিন্তু 1887 সনে জন্মগ্রহণ করছে, যদিও তখনকার ওইভাবে সার্টিফিকেট ছিল না। আর 1957 সনে উনি আইসা বলতেছে যে এখন আমার বয়স 70 বছর।
কাকবাড়ি সম্মেলনের আগে তাকে ডনের সম্পাদক আব্দুল সালাম সাহেব জিজ্ঞাসা করছিল, আপনি ইচ্ছা করলে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন আতাউর রহমান খানরে বিরত করিয়া, আপনার দল ক্ষমতায় পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে, আপনি ইচ্ছা করলে পাকিস্তানেরও প্রধানমন্ত্রী হতে পারেন, সোহরাওয়ার্দীর চেয়ে আপনার জনপ্রিয়তা বেশি, সোহরাওয়ার্দী এখন 13টা পার্লামেন্ট মেম্বার নিয়ে পাকিস্তানের, কিন্তু আপনি দল ভাঙতেছেন কেন? মৌলানা ভাসানী কিন্তু উত্তর দিছিল, আমি দল তো ভাঙতেছি না, আমি সত্য কথা বলতেছি, এতে যদি দল ভাঙে আর আমার মন্ত্রিত্ব যায় যাবে, মুক্তিযুদ্ধের সঙ্গে 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর কোন তুলনা যারা করে, এরা আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে অসম্মান করে এবং ছোট করে। তারা সব যারা এখানে বসছে যারা, তারা সব একমত এই ব্যাপারে। যখন তাদের যৌবন ছিল তখন তারা যুদ্ধে যায় না, প্রত্যেকটি লোকই। কাজে এখন আমি বুঝতে পারছি জনাব আলী রিয়াজ 40 বছর আগে এই যে মান্না ভাইদের কর্মী, বলুক মান্না ভাই ডাকসুর বিপি ছিল, আখতার যেমন জিএস ছিল, তখন সে সাহিত্য সম্পাদক বা ইজিট নয়, জি জি উনাদের প্যানেল থেকে কিন্তু সাহিত্য সম্পাদক আলী রিয়াজ, অবশ্যই উনাদের কর্মী আলী রিয়াজ। আজকে মাহমুদুর রহমান মান্না কেউ না বাংলাদেশে, কিন্তু ওয়ান্স মাহমুদুর রহমান মান্না তো মাহমুদুর রহমান মান্না, যাকে দেখার জন্য হাজার হাজার ছাত্র তো ছিলই। বক্তৃতা করলে বটতলাতে আরো 10,000 লোক যাইতো যে মাহমুদুর রহমান মান্না বক্তৃতা করবে। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। সেই আলী রিয়াজ উনি 40 বছর আগে চলে গেছে, 43 বছর আগে চলে গেছে, হতে 84 সনে চলে গেছে, এটা 41 বছর আগে চলে গেছে আমেরিকাতে, ওখানে নাগরিক হয়েছে। আমাদের সেলিউট, আমাদের ছেলে ওখানে গিয়া প্রফেসরি করে ইলিনয় ইউনিভার্সিটিতে, উনি ওখানে গিয়া নাগরিক হয়েছে। আমি ওনার নাগরিকত্বকে রাইখা আমার বাংলার সংবিধান লিখবে, উনি ছাড়ো নাগরিকত্ব, যেন বাংলাদেশে আমেরিকার নাগরিকত্ব ছাড়লাম, এটা যদি আমার অযুক্তি কোক আপনারা বলেন, উনি ছাড়ক যে আমি আমেরিকার নাগরিকত্ব ছাইরা, উনি কি করে আমেরিকার নাগরিক হয়ে আমার দেশের সংবিধান লিখে বলবে মান্না ভাইকে আমি সেলিউট দিলাম একটা, এই যে বললো যে বাংলাদেশের নামটা পরিবর্তন মানবো না। মান্না ভাইয়ের নাম হলো মাহমুদুর রহমান, আমার নাম ফজলুর রহমান, অসুন্দর হইতে নামটা হইতে পারে, কিন্তু আমার নামটা এই জন্য বলে তোর নাম মহারাজ রাখে দিব, আমি এটা মানবো যত সুন্দরই মহারাজ নাম হোক, কারণ আমি তো 70-72 বছর পার করে ফেলছি, আমি আমার নাম ফজলুর রহমান কইয়া, ঠিক আছে না কথাটা? আমি 54 বছর পার করে ফেলছি, আমার দেশের নাম পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কইয়া, এখন আইসা মার্কিন নাগরিক জনাব আলী রিয়াজ সাহেব বলবে এই নামটা আমি বদলাই দেবো, নামটা সুন্দর লাগে না, আমি কেন মানবো? এক দুই আরো আছে, ওনার সঙ্গে আমার একটা টোটাল একমত, 2টা হবে, হাউস হবে, এটা বাংলাদেশ, কিন্তু এটা হইলে পরে একদম টোটাল পলিটিক্যাল নেতৃত্বের পার্লামেন্ট লাগবে, সবাই পার্লামেন্টে যাবে, যারা পার্লামেন্টে যেতে পারবে না তাদেরকেও ডাকবে। পলিটিক্যাল লিডারশিপের অধীনে বৈঠকটা হইতে হবে, ন্যাশনাল বৈঠক, এটা ইউনূস সাহেবের নেতৃত্বে না, আলী রিয়াজের লেখায় না, সেটা সেই বাংলাদেশের সমস্ত রিপ্রেজেন্টেশন নিয়ে বসতে হবে। বর্ষা আমি বাংলাদেশের যে স্তম্ভ ছিল, মূল প্রিন্সিপাল ছিল, এগুলা পরিবর্তন করতে চাই, এগুলা ভালো না। শুধু গণতন্ত্রটা ভালো, এটা রেখে দিলাম, সমাজতন্ত্রটা বাদ দিয়ে দিলাম। এই যে ওনারা, আমি তো 81 সন পর্যন্ত ওনার বক্তৃতা ছাত্রনেতা ছিলেন, জিজ্ঞাসা করেন উনি বলুক সমাজতন্ত্র কতবার জীবনে উচ্চারণ করছে, বলুক। 72 না, দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সমাজতন্ত্র দ্য মোস্ট পপুলার টার্ম ইন দ্য ওয়ার্ল্ড, ইজ ইট ফ্যাক্ট অর নট? বলেন। 72-এর সংবিধান যখন হচ্ছে, পৃথিবীতে সমাজতন্ত্র হলো মানুষের স্বপ্ন, সেই সমাজতন্ত্র আছে। সমাজতন্ত্র পছন্দ না হলে এটাকে ব্রেকেট দিয়ে অন্য একটা এই যে লেখা যেতে পারে অর্থনৈতিক মুক্তি। ধর্মনিরপেক্ষতা বাদ দিব কেন? ধর্মনিরপেক্ষতা যদি শব্দটা যদি সেকুলারিজমের আসল শব্দ না হয়, এটা ইহজাগতিকতা লেখেন, বাদ দিব কেন? আমার যে পূর্বপুরুষরা 30 লক্ষ লোক রক্ত দিয়া, আমার যে বন্দুকের গুলিটা আমি ছুটছি মুক্তিযুদ্ধের জন্য, আমার আদর্শের জন্য, সেইটা বাদ দেওয়ার দরকার থাকে। তুমি আরো 3টে লাগাই এলো না, আরো 5টা লাগাই এলো, কিন্তু তুমি আমার 3টে স্তম্ভ বাদ দিতেছ কেন? তুমি বাঙালি জাতীয়তাবাদ বাদ দাও কেন? তুমি বিশ্বাস করো না বাঙালি জাতীয়তাবাদ, বাদ কাও কেন? বিশ্বাস করো না তুমি বাঙালি জাতীয়তাবাদ, মারে মা ডাকো কেন?
তুমি বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করো না তুমি, তাহলে বাংলায় কথা বলো কেন? আমার কথাগুলো খুব, এগুলো বাদ দাও কেন? তোমার যদি হয় বলছে বাংলাদেশি জাতীয়তা, মান্না ভাই কালকেও কথাটা বলছে, বাংলাদেশি জাতীয় সত্তা হলো এটা রাষ্ট্র সত্তার প্রশ্ন হলো বাঙালি। যেমন ইন্ডিয়াতে ভারতীয় জাতীয়তাবাদ অ্যাকসেপ্টেড, কিন্তু ওখানে গিয়ে দেখবেন তামিল, তেলেগু, বাঙালি, কানাড়ি, মারাঠি, গুজরাটি, বিহারি জাতিসত্তা আছে না? আছে। এটাকে বলে নৃতাত্ত্বিক জাতিসত্তা, আর এইটা হলো রাষ্ট্রীয় জাতিসত্তা ইন্ডিয়ার। আমারও নৃতাত্ত্বিক জাতিসত্তা, আমি বাঙালি, কিন্তু আমার রাষ্ট্রীয় সত্তায় যখন প্রশ্ন আসবে সবাইকে নিয়ে চলো আরো 1% মানুষ, তখন আমি বাংলাদেশি। রাইট। এটা তো আমি না করতেছেন, এটা তো আমি বাদ দিতেছি না। আমার সবকিছু আপনি আলিয়া সাহেব একা বাদ দিয়ে দিবেন আর বলবেন যে এটা অর্ডিনেন্স করে পাস করে ফেলেন। কেন? আমরা কি এই দেশে মরছি নাকি অর্ডিনেন্স করে? ঠিক আছে, তাইলে দেন যে এই প্রস্তাবগুলো আমি করলাম, এই প্রস্তাবের উপরে যে নতুন পার্টি তো আপনাদের আছেই। কয়দিন মানুষের দরজায় গিয়া ভোরের বেলায় জিজ্ঞাসা করছে রে তোমার বাচ্চাটা নাকি অসুখ, আইসো তো আমার কাছে, আমি দেখবো না। কয়দিন আপনি একটা মানুষের সন্তান বিয়ে পাশে রাস্তায় রাস্তায় চাকরি ঘুরে বেড়ায়, চাকরি পায় না, কয়দিন ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে বাবা তুমি আমার কাছে আইসো? কয়দিন আপনি মানুষের অধিকারের জন্য ফাইট করছেন? এত কষ্ট করে আমরা আইছি, আলিয়া সাবধায় গিয়া 10,000-14,000 মাইল দূরে গিয়া মাস্টারি করে এখন আইছেন সুযোগে সন্ধানে। এই দেশে সংবিধান বদলে এদেশে গৃহযুদ্ধ হবে। আমি বলি না, ওই যে ছেলে মাহফুজ আলম বলছে, যাকে ইউনূস সাহেব বলছে কি মাস্টার মাইন্ড, সে বলছে দেশে কালকেও বলছে সে কথাটা, গৃহযুদ্ধ হবে। আমি ফজলুর রহমান প্রত্যেকদিন সকাল 9টায় কোর্টে যাই, বিকাল 5টায় আসি পেটের ভাতের জন্য। আমি উকালিতু করে ভাত খাই, আমার আর কোনো রোজগার নাই। আমার ওয়াইফ যায় আমার সাথে, সারাদিন একসাথে থাকি পেটের ভাত জোগাড় করার জন্য। দেশে কোনো আইন নাই, নাই আদালত নাই, নির্দেশে চলে। যেদিন একটা দেশের আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা বলে বেল টেল আপনারা চিন্তা ভাবনা করে দিয়েন, প্রকাশ্যে বলে সুপ্রিম কোর্ট সব বেল দিতে পারে না, বিচারকরা ইচ্ছা করলে সব বেল দিতে পারে না, সেদিন তো হয় বিচারক যাবে, না হয় মন্ত্রী যাবে। একটা থাকবে, দুটো তো থাকতে পারে, দেশে কিছু নাই তো। কাজে আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, খুব ক্লিয়ারলি বলতে চাই, সংবিধান সংস্কার সবকিছু মাথার উপরে রাখেন। ইউনূস সাহেব আপনাকে হাত জোর করি, এই যে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসেন, নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যে ঐক্যমতটা হবে, যাতে একটা দেশে ফেয়ার ইলেকশন হয়, সেই নির্বাচন সংক্রান্ত ঐক্যমতের ভিত্তিতে আপনি খুব দ্রুত নির্বাচন দেন, একটা নির্বাচন দেন। পাবলিক প্রতিনিধিকে বা ওই যে পাহারাদার বলি আমি এদেরকে, যাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচন, পাহারাদারকে দায়িত্ব দেন, বাড়ি কিভাবে রক্ষা করবে এই দায়িত্ব আপনার না। আপনি আমাদের মাথার তাজ হয়ে থাকেন। আপনি আজকে দেখলাম 3টা ইউটিউবের স্ট্যাটাস দিছে যে এর বাইরে কোনো মীমাংসা হবে না। স্ট্যাটাস দিছে আপনাদের এই যে কি কয় এদেরকে বড় নেতারা, ওই যে আমাদের বাপের বয়সী যে 26, 27, 28 স্ট্যাটাস দিছে। ইউনূস সাহেব যারাই পাস করবে কথা দিতে হবে ইউনূস সাহেবকে আগামী 10 বছর বাংলাদেশে রাষ্ট্রপতি রাখতে হবে, এই ব্যাপারে কোনো মীমাংসা হবে না। আমার কাছে আছে ফোনটা, তাহলে আমরা চিন্তা করবো ইলেকশনটা দিতে। হ্যাঁ, এটাই তো, এই কাজটাই তো হইতেছে। ইউনূস সাহেব থাকতে চায় ক্ষমতায় 85 বছর, উনি কি 95 অবশ্যই 95 বছর পর্যন্ত মাহাতির মোহাম্মদ প্রধানমন্ত্রিত্ব করছে, উনি করুক, কিন্তু করতে হইলে ওনাকে পাবলিকের কাছে গিয়ে পাবলিকের মতামত নিয়ে করতে হবে। জোর করিয়া বা কূটকৌশল করে থাকতে কোনো সুযোগ। শেখ হাসিনা তো জাতীয় সরকারের প্রধানমন্ত্রী, কাজে সেটার মধ্যে কোনো খুব বেশি বুদ্ধির প্রয়োজন আছে বলে বা জ্ঞানের প্রয়োজন তো মনে নাই। এটা হলো যারা এই জিনিসটাকে নিয়ে খেলতে চায়, এই খেলাধুলা যারা করে তাদের ক্ষমতাটাকে কুকিগত করতে চায়, তারা বলে স্থানীয় ইলেকশন। 1, 2 হলো, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এটা না হলে কিছুতেই হবে না। সেটা হলো ওই যে কনসেনসাস কিভাবে হবে, সমস্ত রাজনৈতিক দলগুলো হ্যাঁ ইউনূস সাহেব বলবে, ইউনূস সাহেব বসে একটা সবার মতামত নেবে। মান্না ভাই যেটা বলতেছে, ইউনূস সাহেব হইল শেষ কথা বলার মালিক, ইলেকশনটা কি হবে। আমি মান্না ভাই এই কথাটা আমি খুব সম্মানজনক ভাবে ডিফার করি, কারণ ইউনূস সাহেব অলরেডি বলে ফেলছে সে জনগণের প্রতিনিধি না, সে হইল ছাত্ররা তাকে বানাইছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তাকে।
কাজে এবং ছাত্রদের একটা দল করার জন্য উনি বিদেশে গিয়া পর্যন্ত তদবির করছে, এবং এখন পর্যন্ত অন্য মানুষ বুঝে, বোকা মানুষ বুঝে যে এই যে দলটা সৃষ্টি হয়েছে ইউনূস সাহেবের সন্তানদের একটা দল, এবং এটার ফাদার হলো ইউনূস, জনাব মোহাম্মদ ইউনূস। কাজে একটা দল যিনি সৃষ্টি করতে পারেন কিংস পার্টি, এবং যিনি এতগুলো কাজ করতে পারেন ক্ষমতায় থাকার জন্য, সেইটা না করে খুব ক্লিয়ারলি বলা উচিত তত্ত্বাবধায়ক সরকারের আইন অলরেডি পাস হয়ে গেছে। সুপ্রিম কোর্টে শুধু 1 ঘন্টার একটা ইয়েস নো ভেরি গুড হবে, ইয়েস রুল অ্যাবসলিউট, শেষ। তত্ত্বাবধায়ক সরকার আসবে, সেই তত্ত্বাবধায়ক সরকার এসে ইলেকশনটা করবে। একদম যদি ইউনূস সাহেবকে সম্মান করতে হয়, তার সমস্ত উপদেষ্টাদেরকে বাদ দিয়ে ওনাকে এইখানে রাইখে দেওয়া। সেই নতুন তত্ত্বাবধায়ক সরকার এসেছে, 120 দিন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের, এখন তার সময়টা ডিউরেশনটা 120 দিনের মধ্যে ইলেকশন করে দিয়ে যাবে। সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ওনারাই আটকায় রাখছে, নাহলে এতদিনে অ্যাপিলেট ডিভিশনে পাস হয়ে যেত। আইনটা কনফার্ম করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন, ফেয়ার ইলেকশন। এবং এই দেশে, হ্যাঁ, এটা আমার কথা, এটা একটা খুব ক্লিয়ার কথা। জিনিসটা আমি যে বলি, আমি একটু কঠিন কথা বলি, ছেলেদের 3টা কথা, এরা ত্রিরত্ন দেখলাম। একটা হইলো বলছে ছেলেরা, প্রথম কথাটা বলছে তারা দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক, 2 ইলেকশনের ব্যাপারে বলছে গণপরিষদ, মুক্তিযুদ্ধের ব্যাপারে এটা বলেই নেই, বলছে জনযুদ্ধ। এই দেশে এইসব ছেলে পেলেরা, আমি আপনাকে বলি, যদি খালি পুলিশ এদেরকে গার্ড না করে, আর এটা যদি কিংস পার্টি না হয়ে এইসব ছেলে পেলেরা যদি রাস্তা নেয় কোথাও জনসভা করতে যায়, এই 3টা কথা বললে পরে মানুষ কিন্তু বুঝবে যে তারা এইখান থেকে পুলিশ ছাড়া কিন্তু আসতে টাসতে পারবে না, যাইতেও পারবে না। অবস্থাটা কিন্তু এরকম। আমার বাবারা যারা এইসব কথা বলে, মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ, আমি তাদেরকে বলবো, আমি কিন্তু আগে বলছি, এখন আর বলতে চাই না, তাইলে কিন্তু তোমাদের জন্মের খোঁজ নেব। আমি কিন্তু জনযোদ্ধা না, আমি মুক্তিযোদ্ধা, আমি কিন্তু মুক্তিযোদ্ধা। কাজে আমাকে জনযোদ্ধা বানাইবার চেষ্টা করো না তোমরা। আর সেকেন্ড রিপাবলিক মানে ফার্স্ট রিপাবলিক তুমি মানো না তো। ফ্রান্সের কথাটা আমি পরে আসবো, এত কথা বলা যাবে। শুধু আমি বলবো সেকেন্ড রিপাবলিক যারা করতে চায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা মানে না তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো রাইট নাই। আর গণপরিষদ ইলেকশন তখনই হইতে পারে যখন একটা দেশে কোনো পার্লামেন্ট থাকে না। পাকিস্তান স্বাধীন হয়েছে, তার কোনো সংবিধান নাই, সংবিধান করতে হবে, কাজে পাকিস্তানে গণপরিষদ হয়েছে। ইন্ডিয়া স্বাধীন হয়েছে 47 সনে, তার কোনো সংবিধান নাই, 5 বছর একটা সংবিধান করছে গণপরিষদ আন্ডার দ্য লিডারশিপ অফ জওহরলাল নেহেরু এবং সেই আম্বেদকর। বাংলাদেশ হয়েছে, তার কোনো সংবিধান ছিল না, সমস্ত MNA এবং এমপিদেরকে মিললে বানাইছে MCA, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং এপ্রিল থেকে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত দ্যাট ওয়াজ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমার দেশে একটা সংবিধান আছে, এটা তুমি পরিবর্তন করতে পারো এই অবস্থাতে, কিন্তু যদি একদম বাতিল করে তুমি সেকেন্ড রিপাবলিক করতে হয়, তাহলে তোমার করা উচিত ছিল এটা 5ই আগস্ট যে আমরা, এবং এর আগে তোমার কর্মসূচি ঘোষণা করা উচিত ছিল যে আমরা যদি 5ই আগস্ট বা আগস্ট মাসে জিততে পারি তাহলে আমরা এই দেশে রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক করব। সেইটাও বলো নাই। এখন বিপ্লবী সরকারও তুমি করো নাই, তুমি শপথ নিছো একটা আমার সংবিধানের অধীনে, এখন যেটার উপরে শপথ নিছো এটাকে পায়ের তলে পিষতে চাও, তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত, এবং তুমি হইলে দেশদ্রোহী।